আজকে আমরা পড়বো হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার একটা মানে এক কথা যদি আমরা বলি তাহলে একটা কঠিন অসুখ, হার্ট ফেলিয়ার। ঠিক আছে, হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার একটা কিছু ফেল করা মানে কি? একটা স্টুডেন্ট ফেল করে গেছে মানে কি বলতো? ম্যাম কম নাম্বার পেয়েছে, ডিক্রিজ। গুড, ডিক্রিজ। হ্যাঁ, কিংবা মানে যেটা ছিল যে তার কাছে আমাদের মানে আমাদের এটা কি আমরা কি চাই যে আমার একটা স্টুডেন্ট অন্তত 60% নাম্বার পাবে। একটা আইটেম দিলে 10-এ 6 পাবে, কিন্তু সে যখন 5 পায় বা 4 পায় তখন হচ্ছে সে ফেল করে যায়। ওকে, তাহলে আমরা যেটা আমাদের মানে ফেলিয়ার মানে হচ্ছে যে আমাদের তাহলে এইটাই হইতেছে আসলে ফেলিওর, হার্ট ফেলিওর। তা আমরা এটাকে আসলে বলি হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। এটা একটা ক্লিনিক্যাল একটা সিনড্রোম। ঠিক আছে, ক্লিনিক্যাল একটা সিনড্রোম যে বিভিন্ন ধরনের, যেমন হার্ট যখন কি, হার্টের প্রধান কাজ, হার্টের যদি একটা কাজ আমরা বলি হার্ট কি করে, হার্ট আমাদের ব্লাডটাকে পাম্প করে আমাদের সারা শরীরে দিয়ে দেয়, আমাদের হোল বডিতে ব্লাডটা পাম্প করে দিয়ে দেয়। তো এটা যদি না দিতে পারে সেটাই হবে হচ্ছে আমাদের হার্ট ফেলিয়ার। তাহলে হার্ট ফেলিয়ার ডাজ নট মিন দ্যাট হার্ট হ্যাজ স্টপড ওয়ার্কিং। হার্ট যদি তার কাজ করা বন্ধ করে দেয় তাহলে সেটা হবে, সেটা কি হবে? সেটা হবে, সে তো মরেই যাবে। যদি হার্ট কাজ না করে তাহলে তো পেশেন্ট মরেই যাবে, তাহলে তো একটা মানুষ মরেই যাবে। কিন্তু হার্ট ফেলিয়ার মানে হচ্ছে হার্ট স্টপ হয়ে যাওয়া না, হার্ট এর কাজ স্টপ হয়ে যাওয়া না, হার্টের কাজ কমে যাওয়া। হার্টের কোন কাজটা কমে যাবে? হার্টের পাম্পিং কাজটা কমে যাবে। হার্ট পাম্পিং পাওয়ার ইজ উইকার দ্যান দ্য নর্মাল। নর্মালি সে যেভাবে করে ব্লাড পাম্প করে তার সারা বডিতে নিয়ে যাওয়ার কথা সেটা সে যাবে না। তা হার্ট ফেলিয়ার হচ্ছে মানে কি, যে সে যদি ব্লাড পাম্প করে সারা শরীরে না নিতে পারে তাহলে কি হবে? অক্সিজেন পাবে না। Heart cannot pump enough oxygen and nutrients to meet the body demand. আমার হার্ট যদি ঠিক মতো কাজ না করে তাহলে আমার যে বডিতে বডিতে যে অক্সিজেনের ডিমান্ড সেটা ফুলফিল হবে না। তাহলে হার্ট ফেলিয়ার একটা ক্লিনিক্যাল সিনড্রোম যখন হার্ট ক্যান নট মেইনটেইন দ্য কার্ডিয়াক আউটপুট and heart pumps blood inadequately leading to reduced blood flow. তাহলে যদি ব্লাড ফ্লো মানে ঠিক মতো পাম্প না করতে পারে, ব্লাড ফ্লো না হয় এবং ব্যাকআপ পিছন দিকে যাবে, ব্লাড ইন দ্য ভেইনস এন্ড লাংস এন্ড দেয়ার চেঞ্জেস, যে চেঞ্জ হবে হার্টটা দুর্বল হয়ে যাবে। আর এই যে leading to reduce the blood flow and backup of blood in the veins, that is congestion. So it is congestive cardiac failure. এখন এটার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের অনেক কজ আছে। হ্যাঁ, একদম কজ যদি আমরা শুরু করি তাহলে মোটামুটি আমাদের আসলে কজ হচ্ছে কনজেনিটাল কজ। ঠিক আছে, ইসকেমিক হার্ট ডিজিজ কজ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কজ, প্রচুর কজ হচ্ছে আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের। আমরা আমরা মেডিসিনে এগুলো সমস্ত কজ পড়বো, টাইপস পড়বো, রাইট হার্ট ফেলিয়ার, লেফট হার্ট ফেলিয়ার, সবকিছু ওইভাবে করে পড়বো। এখন আমরা ফার্মাকোলজিতে বেসিক ড্রাগস, বেসিক কথাবার্তা, যে বেসিক যে ড্রাগস গুলো আমার আছে আমরা সেই বেসিক ড্রাগস গুলা জানবো এবং আমাদের প্যাথোফিজিওলজি বেসিক কি প্রবলেমটা হয় আমাদের বডিতে হার্ট ফেলিয়ারে সেটা আমরা ফার্মাকোলজিতে জানবো। কার্ডিয়াক আউটপুট কি বলছি? কার্ডিয়াক আউটপুট আমরা এই দেখো আগের স্লাইডটা কি বলছি, যে কার্ডিয়াক আউটপুট ক্যানট মেইনটেইন an adequate cardiac output। ঠিক আছে, দেখো সেইটাই এখানে বলছে। কার্ডিয়াক আউটপুট কি দিয়ে ডিটারমিন্ড হয়? প্রিলোড, আফটারলোড, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এন্ড হার্ট রেট। তাহলে এটা প্যাথোফিজিওলজি কি? ইনক্রিজ ইন প্রিলোড, ইনক্রিজ ইন আফটারলোড and decrease contractility and increase heart rate. I hope আমি এই পর্যন্ত বুঝাইতে পারছি। এটা হচ্ছে আমাদের বেসিক প্রবলেম। তাহলে এইগুলাই আমাদের কারেকশন করতে হবে। আমাদের হার্ট পাম্প করে সারা বডিতে ব্লাড পৌঁছাইতে পারতেছে না, কারণ প্রিলোড বেড়ে গেছে,
আফটার লোড বেড়ে গেছে, করোনারি যে হার্টের মাসেলের যে কন্ট্রাক্টিলিটি সেটা কমে গেছে, এবং আলটিমেটলি হার্ট রেট বেড়ে গেছে। এই দেখো যেখানে আবার রাইট হার্ট লেফট হার্ট করে বসছে। হ্যাঁ, দেখো এই ছবিটা আমরা একটু দেখি, আসো কি হয় যখন রাইট হার্ট ফেলিওর হয়, তখন কনজেশন অফ দ্য পেরিফেরাল টিস্যুতে, আর লেফট হার্ট ফেলিওরে কি হয়, কার্ডিয়াক আউটপুট কমে যায়, পালমোনারি কনজেশন হয়, আলটিমেটলি পালমোনারি ইডিমা হয় এবং প্যারাক্সোমাল নকটার্নাল ডিসনিয়া হয়। প্যারাক্সোমাল নকটার্নাল ডিসনিয়া, রাতে পেশেন্ট ঘুমাইতে পারবে না, রাতে পেশেন্ট ঘুমাইতে পারবে না, পেশেন্ট ঘুম থেকে উঠে বসে থাকবে, হাত পা গুলো নীল হয়ে যাবে, সাইনোস্ট হয়ে যাবে, ব্লাড যাচ্ছে না হোল বডিতে, ঠিক আছে, পেশেন্ট অনেক শুকায় যাবে, কোনো অক্সিজেন পাচ্ছে না, কোনো নিউট্রিয়েন্ট পাচ্ছে না, পেশেন্ট অনেক শুকায় যাবে, পেশেন্টের অ্যানোরেক্সিয়া হবে, পেশেন্ট অনেক ওয়েট লস হবে। এইগুলাই মোটামুটি হচ্ছে আমরা অ্যাজ এ হোল যদি বলি আমাদের হার্ট ফেলিয়ারে কি হবে। এই দেখো প্যাথোফিজিওলজিটা বেশ একটা কার্টুন টাইপ করে বুঝানো হয়েছে, হার্ট বেচারা তো হেল্প হেল্প করে চিৎকার করতেছে, বুঝছো, এবং আলটিমেটলি কিন্তু হার্টে কি হবে, হার্ট মাসেল গুলো যখন এরকম মানে বাড়তি কাজ করতে পারতেছে না, কিন্তু হার্ট রেট বেড়ে যাচ্ছে, তখন কিন্তু কার্ডিয়াক ডায়ালাইটেশন হবে, কার্ডিয়াক হাইপারট্রফি হবে। দেখো এখানে কিন্তু এরকমই একটা চেহারা হার্টের, দেখছো, দেখো এই ছবিটা একটু খুব ইন্টারেস্টিং। আমাদের যখন সব পড়া হয়ে যাবে, আমরা তখন যখন আবার এই ছবিটা দেখব, তখন আমরা এটা আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে এখানে বলছে হার্ট ফেলিয়ার কি, the inability of the heart to provide sufficient output to meet the demands of the body, increase sympathetic nervous system activity, তারপরে ADH secretion from the brain. A variety of disorder can lead to low output or high output failure, পালমোনারি এন্ড সিস্টেমিক ভেনাস কনজেশন হচ্ছে, ঠিক আছে, এবং তারা তখন হার্টকে বলতেছে দেখো ডু ইউর জব, ইউ আর গেটিং ব্যাকড আপ, তাই না, এদিক থেকে কি হইতেছে, পেরিফেরি থেকে তারা বলতেছে যে তাদের আরো ব্লাড দরকার, হার্টকে কাজ করতে বলতেছে, এদিক দিয়ে আফটার লোড বেড়ে যাচ্ছে, সো সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হচ্ছে এবং প্রিলোডও বেড়ে যাচ্ছে। যে কথাটা আমরা এতক্ষণ আগের স্লাইডে বলছি সেটাই এখানে শো করতেছে। ওকে, তাহলে কিছু কম্পেনসেটরি, যেটা বললাম যে কিছু কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, ঠিক আছে, তখন কি হয়, ইনক্রিজ ইন সিম্প্যাথেটিক টোন সেকেন্ডারি টু ইনক্রিজ অ্যাড্রেনাল সিক্রেশন এন্ড সার্কুলেটিং এপিনেফ্রিন। এই যে দেখো এখানে এটা বলছে, দেখছো দেখছো এই যে ইনক্রিজ সিম্প্যাথেটিক নার্ভস অ্যাক্টিভিটি, ঠিক আছে, এবং ইনক্রিজ রিলিজ অফ নর এপিনেফ্রিন এন্ড রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, কি হয়, এনজিওটেনসিন 2 may cause a trophic response in vascular smooth muscle with vasoconstriction, and ultimately there is myocardial hypertrophy. একটা দড়ি চিন্তা করো, একটা দড়ি যখন আমরা আরো স্ট্রেচড আউট করি, আরো স্ট্রেচড আউট করি, আরো কাজ করাইতে চাই, আরো কাজ করাইতে চাই, আলটিমেটলি কি হয়ে যায়, একটা রাবার যখন আমরা আরো কাজ করাইতে চাই, আরো কাজ করাইতে চাই, তখন কি হয়, সেই রাবারটা ঢিলা হয়ে যায়, সেটা হাইপারট্রফি হয় আর কি, ঢিলা হয়ে যায়। ঠিক হার্টটাও ওরকম বড় হয়ে যাবে, হাইপারট্রফিড হয়ে যাবে, হার্ট মাসল গুলা কাজ করতে মানে এর এগেইনস্টে কাজ করতে যে এরকম হয়ে যাবে, ঠিক আছে, ওয়াল স্ট্রেসটা নরমাল থাকবে না, ঠিক আছে, এটা হচ্ছে মানে কম্পেনসেটরি মেকানিজম, মানে যখন আমার হার্ট ফেলিয়ারের দিকে যাবে তখন তো চেষ্টা করবে বডি, আল্লাহ তাআলা তো বডিতে কিছু মেকানিজম দিছে, সেটা দিয়ে তো আমরা কিছু চেষ্টা বডির মধ্যে হবে, এবং সেই চেষ্টা হয়ে হয়ে এইটাই হচ্ছে সেই চেষ্টা। ওকে, তাহলে আমরা সাইন সিমটম গুলা আগে একবার বসে ওগুলাই আবার বলে যাচ্ছি, যে আমাদের ওয়েট গেইন হবে না যদি ছোট বাচ্চা হয়, কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে যদি আমার পেশেন্টের যদি হার্ট ফেলিয়ার হয়, তাহলে তার পুয়ার ওয়েট গেইন হবে, দেখবা ক্যাকেকটিক একটা বাচ্চা, হ্যাঁ, বাচ্চা ঠিক মতো খাইতে পারবে না, ফিডিং ডিফিকাল্টিস হবে, ফাস্ট ব্রিদিং হবে, হ্যাঁ, কফ থাকবে, হুইজিং থাকবে, ইরিটেবিলিটি থাকবে, এক্সেসিভ সোয়েটিং থাকবে, পাফিনেস অফ দ্য ফেস থাকবে, এবং পায়ের মধ্যেও ইডিমা থাকবে।
আমরা রাইট সাইডের আর লেফট সাইডের যদি এটা মেডিসিন পড়তেছি না, ফার্মাকোলজি ওইভাবে করে পড়তেছি না, অ্যাজ এ হোল পড়ে যাচ্ছি, তো সুতরাং ফেসিয়াল ইডিমা, হাইপাটোমেগালি, তারপরে জেভিপি রেইজড থাকবে, হ্যাঁ, ফিটে ইডিমা থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, কফ থাকবে, হুইজিং থাকবে, হ্যাঁ, আমরা বলছি কি পালমোনারি ইডিমা থাকবে, পালমোনারি ইডিমা থাকলে তো আমার হুইজ থাকবেই, তাই না? মেডিসিন যাদের ওয়ার্ক শুরু হচ্ছে বা শুরু হবে তারা তো এটা কোরিলেট করতে পারবা, আই হোপ। এই হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অ্যাজ এ হোল। স্লিপ ডিস্টারবেন্স আমি বলছি, নকটার্নাল প্যারিক্সোমাল ডিসনিয়া থাকবে পেশেন্টের, পায়ে ইডিমা থাকবে, লস অফ অ্যাপিটাইট থাকবে, কফিং থাকবে, পেশে তো ব্লাড পাচ্ছে না সারা বডিতে, ব্রেইনও পাচ্ছে না, ডিজিনেস থাকবে, শর্টনেস অফ ব্রেথ থাকবে, পেশেন্ট টায়ার্ড থাকবে। আমি এতক্ষণ যে প্যাথোফিজিওলজি বুঝাইছি তার সাথে ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্টেশন মিলছে তো আশা করি, না? জি ম্যাম। এতক্ষণ যেটা বলছি সেটাই এটা। দেখো, এটা একটু মনোযোগ দিয়ে আমরা দেখি, হ্যাঁ। এখানে আবার ভাগ করা হয়েছে লেফট হার্ট ফেলিয়ার এন্ড রাইট হার্ট ফেলিয়ার, লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার এন্ড রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। আসলে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারটা হয় হচ্ছে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ এবং হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ আর হচ্ছে রেস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। ইসকেমিক হার্ট ডিজিজ কাদের হয়? যাদের অনেক হাই ব্লাড প্রেশার থাকে, অনেক বেশি দিন ব্লাড প্রেশার থাকে, তাদের হয় হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। আর রাইট সাইডেড হার্ট ফেলিয়ার হয় হচ্ছে আমাদের কর পালমোনারি বলতে একটা টার্ম আছে, আর হচ্ছে রাইট সাইডেড ভালভুলার ডিজিজে হয়, এছাড়া হচ্ছে রাইট সাইডেড মায়োকার্ডিয়াল ডিজিজ, পালমোনারি হাইপারটেনশনে হয়। এটা যদি তোমার হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশনে লেফট হার্ট, তো রাইট হার্ট হচ্ছে তোমার হচ্ছে তোমার পালমোনারি হাইপারটেনশনে, ঠিক আছে? তাহলে তো ওই যে বলছি কম্পেনসেটরি কিছু মেকানিজম আছে, কম্পেনসেটরি মেকানিজমে হচ্ছে আমাদের আমাকে একটা দাও তো, আমাকে একটা জিরো পেল দাও। হ্যাঁ, অ্যাক্টিভেশন অফ দা নরএপিনেফ্রিন হয়, হ্যাঁ, এবং আর্টারিয়াল নাইট্রিটিক পেপটাইড রিলিজ হয়, তাহলে আলটিমেটলি ট্যাকিকার্ডিয়া হয়, ফার্দার ট্রেস অফ দা মায়োকার্ডিয়াম হয়, এইদিকে অ্যাক্টিভেশন অফ দা রেনিন এনজিওটেনসিন সিস্টেম হয়, আরো সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হয়, এবং আলটিমেটলি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার ডেভেলপ করে। এদিকে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ে, কার্ডিয়াক ওয়ার্কলোড বাড়ে, সেলের কার্ডিয়াক ওয়ালের স্ট্রেচিং বাড়ে, এবং কম্পেনসেটরি হাইপারট্রফি এন্ড ডাইলেটেশন হয়, হার্টটা বড় হয়ে যায়। আমরা বলি না অনেক সময় দুষ্টামি করে বলি যে অনেক টাকা পয়সা বিলায় বা এরকম হলে বলি যে ওর তো কার্ডিওমেগালি আছে, ফান করে বলি, তাই না? হার্ট বড় হয়ে যাও, বাট ইটস নট আ গুড থিং, হ্যাঁ। আচ্ছা, এখন আসো আমাদের আসল কথাবার্তা, যেটার জন্য এত কষ্ট এই ফার্মাকোলজি। কি কি ড্রাগস আমরা ইউজ করি, হ্যাঁ? কি কি ড্রাগস, হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ইন দ্য কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার? বহু 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 ড্রাগস, বহু 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 কারণে আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হয়, হার্ট ফেলিয়ার হয়, বাচ্চাদের হয়, বুড়াদের হয়, অনেক রকম এইজে হয়, হ্যাঁ। তো তাহলে নিশ্চয়ই ড্রাগসও তো সেই বহু বহু হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে কি বলছে। প্রথমে আমরা কতগুলো ভেসোডাইলেটরের নাম বলবো। ভেসোডাইলেটরের নামের মধ্যে আমরা বলতেছি কি, ভেসোডাইলেটরের নামের মধ্যে আমরা বলতেছি ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, এইগুলার কথা, তাই না? এগুলা কি বলতো? এই যে ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, কেউ একটু বলতে পারবা এগুলা কোন গ্রুপের ড্রাগস? এটা মনে আছে কারো? ম্যাডাম সেদিনে তো আইটেম দিলাম, ভুলে গেলাম কেন? আল্লাহ। প্রথম দিন একটা ছবি দেখাইছিলাম যে এসি ইনহিবিটর ম্যাডাম, এসি ইনহিবিটর। ভেরি গুড, ভেরি গুড। প্রথম দিন একটা ছবি দেখাইছিলাম যে ফার্মাকোলজি ইজ ভেরি ইজি টু রিমেম্বার, তারপরে একটা ছবি ছিল যে ফার্মাকোলজি ইজ ভেরি ইজি টু ফরগেট, ভেরি ইজি টু রিমেম্বার এন্ড ভেরি ইজি টু ফরগেট। এই তো, এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। এবং দেখো, এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। তুমি কার্ডিওলজিস্ট হবা না, ওকে ফাইন, তুমি কার্ডিওলজিস্ট হবা না, কিন্তু যখন এই ড্রাগসটা কার্ডিওলজিস্ট দিবে, তোমার কাছে প্রেসক্রিপশনটা আসবে, তোমার তো জানতে হবে যে কেন দিছে তাকে, তাই না? তুমি এটা না জেনে কিন্তু এসকেপ করতে পারবা না। ফার্মাকোলজি না জেনে কোনোভাবেই এসকেপ করা যাবে না। একটা মানে মজার গল্প করি। এরকম একজন বলছিল যে ফার্মাকোলজি এটা অত ইম্পর্টেন্ট না। সে আবার দেশের বাইরে-টাইরে একজন আমাদেরই মানে কলিগ, মানে আমাদেরই ডাক্তার। তো এরকম আরকি মানে ওইভাবে বলে নাই, জাস্ট ফান এমনি বলছে। তো তখন আমাদের আরেকজন কলিগ বলতেছিল যে, "ও আচ্ছা, তাহলে লন্ডন, আমেরিকায়, কানাডায় কি করে? তারা সব ডিজিজ ডায়াগনোসিস করে তারপর কি ফু আর পানি পড়া দেয়?"
তারা কি ফুয়ার পানি পড়া দেয়? নো, তারাও সেই ফার্মাকোলজি, তারাও মেডিসিন দিবে, তাই না? তুমি যদি সার্জারিও করো সেখানেও কিন্তু মেডিসিন ছাড়া হবে না, তাই না? অজ্ঞান করবা, তুমি অজ্ঞান পার্টি, তুমি অ্যানাস্থেসিস্ট হবা, সেটাও ফার্মাকোলজি। ফার্মাকোলজি ক্যান নট এসকেপ। তাহলে দেখো, এই যে ক্যাপটোপ্রিল, রিসেনোপ্রিল, এগুলা কি? এগুলা সব হচ্ছে এসিই ইনহিবিটরস। এগুলি সব হচ্ছে এসিই ইনহিবিটরস। আচ্ছা, আসো, তারপরে আসছে দেখো আইসোসরবাইড। আইসোসরবাইড কোথায় পড়ছিলাম? সেই গ্লিসারল ট্রাইনাইট্রেটে পড়ছিলাম, তাই না? হাইড্রোলাজিন কোথায় পড়ছিলাম? ভেসো ডাইলেটর, ডাইরেক্ট ভেসো ডাইলেটরে পড়ছিলাম, তাই না? আচ্ছা, ডায়োরেটিক্স কিছু কিছু দিব, বিউমেটানাইড দিব, ফ্রিসোনাইড দিব, আর হচ্ছে এখানে ডায়োরেটিক্স হাইড্রোক্লোরোথায়াজাইডের কথা বলছে, আর স্পাইনোল্যাকটোনও দিব, ঠিক আছে? ইনোট্রপিক এজেন্ট দিব আমরা, ইনোট্রপিক এজেন্ট দিব। ইনোট্রপিক এজেন্টের মধ্যে আমরা কি দিব? ডিগক্সিন দিব, ডিজিটক্সিন দিব, ডভিটামিন দিব, অ্যামরিনন দিব, আর হচ্ছে মিলিরিনন দিব, ঠিক আছে? আচ্ছা, এছাড়া কি দিব? বলছি না অনেক রকম ড্রাগস দিব, কিছু বাদ আর নাই, মানে এটা মনে রাখা তখন যে পরীক্ষার আগে মাথা টাথা ঘুরে যায় আর কি। বিটা ব্লকারও দিব, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও দিব, দেখছো অবস্থা? সবই দিব আর কি। আচ্ছা, আসো আমরা আবার একটা ছবি দেখি না? দেখো, এটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ congestive cardiac failure and mechanism of action of some drugs used in the treatment like ARB, angiotensin receptor blocker, সেগুলা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে একটা schematic একটা প্রেজেন্টেশন ইন দিস পিকচার। কি দেখাইছে দেখো তো, পিকচারটা একটু দেখি আমরা না? লেটস সি। এখানে বলছে যে দেখো, খুব সুন্দর করে দিচ্ছে, দেখো এখানে, হ্যাঁ, হার্টে কি হইতেছে? হার্টে হইতেছে যে আমার তো সব আফটার লোড, প্রিলোড, এগুলো সব বেড়ে টেড়ে যাচ্ছে। তাহলে দেখো একটা একটা করে দেখি। আমরা যখন নাইট্রেটস দিচ্ছি, এই হার্টটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ারের একটা হার্ট, হ্যাঁ? তাহলে দেখো এই হার্টটাতে আমরা যখন নাইট্রেটস দেই, এসি ইনহিবিটরস দেই, এআরবি দেই, তা এই তিনটা ড্রাগস কি করে? প্রিলোড কমায় দেয়। আর এসি ইনহিবিটরস, এআরবি আর আদার ভেসোডাইলেটরস আফটার লোড কমায় দেয়, দেখছো? আফটার লোড কমায় দেয়। আর কি করে? তাহলে কিভাবে প্রিলোডটা কমায়? প্রিলোডটা কমায় হচ্ছে ওই যে ব্যাকওয়ার্ড ফেলিওর বলছি না, ডিস্টেন্ডেড ভেইন, হ্যাঁ, এবং প্রিলোড ইনক্রিজড, তাহলে প্রিলোড রিডিউস করে দিচ্ছে। আর এসি ইনহিবিটরস একই সাথে আফটার লোডও কমায় দিচ্ছে, ঠিক আছে? আর ডিজিটালিস, ডভিটামিন, এগুলা আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ায় দিচ্ছে, ঠিক আছে? আমার এই হার্টের তো কার্ডিয়াক আউটপুট কমে গেছে, তাই না? কার্ডিয়াক আউটপুট কমে গেছে, রেনাল ব্লাড ফ্লো কমে গেছে, হ্যাঁ, এবং সোডিয়াম এন্ড ওয়াটার ডিটেনশন হচ্ছে, এবং আলটিমেটলি ইডিমা হচ্ছে। তাহলে ডিজিটালিস এন্ড ডভিটামিন কি করবে? আমাদের কার্ডিয়াক আউটপুটটাকে বাড়ায় দিবে। ডোপামিন, ডভিটামিন আমাদের রেনাল ব্লাড ফ্লো বাড়ায় দেয়। ডায়োরেটিক্স কি করবে? আমাদের সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন কমায় দিবে বাই ইনক্রিজ সোডিয়াম এন্ড ওয়াটার এক্সক্রিশন। ওকে, তাহলে ইডিমা কমে যাবে। ওই যে পেশেন্টের ইডিমা, পেশেন্টের পালমোনারি ইডিমা, পালমোনারি কনজেশন, পেশেন্ট তো শ্বাসই নিতে পারতেছে না, প্যারেক্সোমাল নকটার্নাল ডিসনিয়া হচ্ছে পেশেন্টের। এদিকে রেনিন এনজিওটেনসিন বেড়ে গেছে, রেনিন এনজিওটেনসিন যে বেড়ে গেছে, হ্যাঁ, রেনাল ব্লাড ফ্লো যখন কমে যায় তখন রেনিন এনজিওটেনসিন বেড়ে যায়। রেনিন এনজিওটেনসিন বেড়ে গেলে এসি ইনহিবিটরস দিব, এআরবি দিব, তারা আবার রেনিন এনজিওটেনসিনকে কমায় দিবে। আমরা 1 মিনিট এই ছবিটা একটু দেখি, আমরা একটু মনোযোগ দিয়ে 1 মিনিট ছবিটা একটু দেখি তো। আমি তো বলে দিলাম, এবার আমরা আবার একটু ছবিটা দেখি। ইটস আ ভেরি ইন্টারেস্টিং পিকচার। আমি স্লাইডে বেশি বেশি না লিখে আই ওয়ান্ট টু শো ইউ সাম পিকচার্স। দেখো এই ছবিটা। তাহলে আমাদের নাইট্রেটস, এসি ইনহিবিটরস, এআরবি, এরা হচ্ছে আমাদের প্রিলোড কমায়, আর এসি ইনহিবিটর, এআরবি আর আদার ভেসোডাইলেটর আমাদের আফটার লোড কমায়। ডিজিটালিস, ডভিটামিন এগুলো আমাদের কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে, আর ডোপামিন আমাদের রেনাল ব্লাড ফ্লো বাড়ায়, হ্যাঁ, আর ডায়োরেটিক্স আমাদের সোডিয়াম এন্ড ওয়াটার কি করে? এক্সক্রিশন করে। আর আমাদের যে ইনক্রিজ রেনিন এনজিওটেনসিন আছে সেটাকে কমায় দিবে আমাদের এসি ইনহিবিটরস এন্ড
ARB. So these drugs are used in congestive cardiac failure. দেখো তাহলে প্রত্যেকটা ড্রাগস একটু করে পড়ি। ডায়োটিক্স আমরা বলছি যে ডায়োটিক্স আমরা দেই, তাই না? সে আদি অকৃত্রিম ডায়োটিক, যেটাকে আমরা মনে করতাম যে এটা রেনালে পড়ার জিনিস, কিন্তু নো, এটা তো কাজ করে সেই সবকিছু কমায় টমায় হার্টের উপরই না। ডায়োটিক্স এখন পর্যন্ত প্রিন্সিপাল থেরাপিউটিক এজেন্ট টু কন্ট্রোল পালমোনারি এন্ড সিস্টেমিক ভেনাস কনজেশন. Diuretics reduce the preload and improve the congestive symptoms, but do not improve cardiac output or myocardial contractility. Okay, তাহলে শুধু শুধু ডায়োটিক্স ব্যবহার করলে তো হবে না, আরো ড্রাগস লাগবে। ওকে, শুধু ডায়োটিক্স এ কাজ হবে না। আচ্ছা, তাহলে দেখো ডায়োটিক্স, তাহলে ডায়োটিক্স আমরা একা দেই না, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট বা আদার্স ড্রাগসের সাথে আমরা ডায়োটিক্স দেই। ডায়োটিক্স আমরা কি কি দেই? আমরা লুপ ডায়োটিক্স দেই, আগে বলছি ফ্লুসামাইড আমরা দেই। হ্যাঁ, ফ্লুসামাইড আমরা আগে পড়ে আসছি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ারে যে ফ্লুসামাইড যখন পড়ছি তখনও পড়ছি যে আমরা ফ্লুসামাইড দিব, এগুলো আমরা পড়ছি। হ্যাঁ, কারণ হচ্ছে রিলিফ করবে সিমটমটা, তারপর হচ্ছে আমার হার্ট কি বলে নাম ফ্লুইডটা কন্ট্রোল করবে, সিমটমটা রিলিফ করবে। আর এছাড়া আমরা আসলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োটিক্সও দেই, বিউমেটানাইট, টেন্টোমেটানেট দেই। হ্যাঁ, এই আর কি। এখন আসো ACE ইনহিবিটরস, এনালাপিল, ক্যাপটোপিল, লিসোনোফিল। হ্যাঁ, যাদের যাদের অনেক ধরনের আবার এটা দিলে সমস্যা হবে, তখন আমরা আবার ARB দিব তাদেরকে। ডায়োটিক্স তো আমরা মোটামুটি পড়লাম, তাই না? ডায়োটিক্স কি করবে? প্রমোট দ্য সল্টোলেন্টারি এক্সক্রিশন, ডিক্রিজ দ্য সার্কুলেটরি ভলিউম, ডিক্রিজ দ্য প্রিলোড, ইমপ্রুভ দ্য সিমটমস। তাহলে আমরা ACE ইনহিবিটরস, আমরা মাঝে মধ্যে নাম ভুলে যাই, এটাও কোনো দোষের না। আমি মোটামুটি তো কতদিন হলে পড়তেছি, আমি থার্ড ইয়ারে, আমরা তো থার্ড ইয়ার থেকে পড়ছি ফার্মাকোলজি। থার্ড ইয়ার থেকে যদি আমি হিসাব করি 21 ইয়ার্স, তারপর আমি ভুলে যাই। তো এটা এমন কোনো বিষয় না। তাহলে লিসোনোফিল, ক্যাপটোপিল এগুলো আমরা দিই, ঠিক আছে? এই যে আবার একটা সীমাটিক প্রেজেন্টেশন চলে আসছে, এবার বুঝছো যে এই যে রেনিন, এনজিওটেনসিন এগুলো পড়ানোর সময় এত ধরে ধরে এত চিল্লা বলতেছিলাম, চেষ্টা করতেছিলাম এই কারণেই আর কি। দেখো এখন এটা এনজিওটেনসিন থেকে হয় এনজিওটেনসিন 1, এনজিওটেনসিন 1 থেকে হয় এনজিওটেনসিন 2। এই এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 তে হইতে দেয় না, সো দেয়ার ইজ নো vasoconstriction, there is no aldosterone release, so there is decrease the preload and afterload, and there is no sodium and water retention. এই আমরা দেখতে পাচ্ছি ছবিটা? জি ম্যাম, দেখতে পাচ্ছি ম্যাম। এবং বোঝা যাচ্ছে ছবিটা? জি ম্যাম, এনজিওটেনসিন, রেনিন, বোঝা যাচ্ছে ছবিটা? জি ম্যাম। মনে হচ্ছে যে হ্যাঁ, লিসোনোফিল এগুলা দিলে আলটিমেটলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে কোনো কাজ হবে? অবশ্যই কাজ হবে ম্যাম, যে সিমেটিক প্রেজেন্টেশন। হ্যাঁ, all pictures are from book, all pictures are from book, আমার কোনো ক্রেডিট নাই, all pictures are from book. আমাদের ফার্স্ট ইয়ার একটা টিচার ছিল, উনি স্যার খালি বলতো যে আমি তো ড্র করতে পারি না, তা আমারও এখন ওই অবস্থা। তো স্যারেরা বলে ড্র না করলে অনেক ঝামেলা ছিল, আমার আর এখন ঝামেলা টামলা নাই, এখন তো পাওয়ার পয়েন্ট চলে আসছে, এখন আর ড্রটা করতে হয় না। তাহলে দেখছো এই যে সেই ভ্যাসোকনস্ট্রিকশন, এই যে সেই অ্যালডোস্টেরন রিলিজ, দেখো আলটিমেটলি এগুলা সব কন্ট্রোল হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রিলোড আফটার লোড বাড়তে দিতেছে না। ওকে, এখন আসো। আচ্ছা, তাহলে এইটা তো আমরা মোটামুটি মানে বুঝে গেছি যে সি ইনহিবিটরস কিভাবে কাজ করতেছে, কি হইতেছে না হইতেছে। এআরবি এন্ড এসিবি ইনভার্সার সেম। আমরা আচ্ছা আরেকবার ওটা একটু দেখি আমরা, না আরেকবার দেখি, একটু আরেকবার দেখি আমরা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে আলটিমেটলি আমাদের হচ্ছে যে অ্যালডোস্টেরন প্রোডাকশন হচ্ছে না, সো দেয়ার ইজ নো সোডিয়াম ওয়াটার, ডিক্রিজ সোডিয়াম ওয়াটার retention, there is the decrease the preload, and there is decrease the কি বলার নাম, প্রিলোড কমে যাচ্ছে, আলটিমেটলি আমাদের সাইন সিমটম গুলা ইমপ্রুভ করে যাচ্ছে, ঠিক আছে? ডিক্রিজ দ্য প্রেশার ইন দ্য atria and the pulmonary circuit, so there is symptomatic improvement and slowing down the disease progression. ডিজিজের প্রোগ্রেশন হচ্ছে, হার্ট তো রেস্ট পাচ্ছে, তাই না? প্রিলোড আফটারলোড কমে যাচ্ছে, হার্ট তো রেস্ট পাচ্ছে, ঠিক আছে? সেম এআরবিটাও সেম কাজ করতেছে,
ঠিক আছে? যারা অ্যাঞ্জিওটেনসিন আমি আগেই বলছি, যারা এই যে এটা মানে ইফ ক্যান নট টলারেট দেন এআরবি ইজ ইউজড, এটা আগেও বলা হয়েছে। তাহলে এখন আসো আমরা আরেকটা ড্রাগসে যাই। আলটিমেটলি এসি ইনহিবিটর বললাম, তারপর হচ্ছে আমাদের ভ্যাসো ডাইলেটরস গুলা যে আছে, আমরা ভ্যাসো ডাইলেটরস গুলায় চলে যাই। আমাদের অনেক ধরনের ভ্যাসো ডাইলেটরস আছে। হ্যাঁ, ভ্যাসো ডাইলেটরস আছে আমাদের ভেসোডাইলেটরস আছে, অনেক ধরনের ভেসোডাইলেটরস আছে। ভেসোডাইলেটরস যে শুধু মানে ওই যে সেই সোডিয়াম নাইট্রোফুরোসাইড, হাইড্রোলাজিন সেইগুলা না, আমাদের কিন্তু ওই যে আফটারলোড প্রিলোড বোধ যে কমায়, এসি ইনহিবিটরস, এআরবি, এগুলো কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ভেসোডাইলেটরস। ঠিক আছে? তাহলে তারা কিভাবে কাজ করে, তাই না? হ্যাঁ, ভেনোডাইলেটরস নাইট্রেটস গুলো আসলে বেসিক্যালি হচ্ছে ভেনোডাইলেটরস, তারা হচ্ছে প্রিলোড কমায়, আর্টারির উপর তাদের অল্প কিছু ইফেক্ট আসছে। আর আর্টেরিয়াল মানে আর্টারির যে ডাইলেটরস সেটা হচ্ছে হাইড্রোলাসিন সেটা। হ্যাঁ, আর মিক্সড আর্টারি আর ভেইন সেটা হচ্ছে আমাদের এসি ইনহিবিটরস, এআরবি, সোডিয়াম নাইট্রোফুরোসাইড, এইগুলা। ঠিক আছে? আসো আমরা আবার একটা ছবি টবি দেখে ফেলি। এখানে কি বলছে, নাইট্রেটস গুলা ওই যে দেখো আমি যেটা বলছি যে মেইনলি হচ্ছে ভেনোডাইলেটর, এরা হচ্ছে পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড করে এবং ডিক্রিজ ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক প্রেসার এন্ড ভলিউম। ঠিক আছে? আর আমাদের যে আর্টেরিয়াল ডাইলেটর, দ্যাট ইজ হাইড্রোলাজিন, এরা কি করে, নিফিডিপিন, হ্যাঁ, নিকোরান্ডিল, হ্যাঁ, তারা কি করে, আর্টেরিয়াল ডাইলেটর গুলা কি করে, আর্টেরিয়াল ডাইলেটর গুলা পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স কমায়, আফটার লোড কমায়, ইনক্রিজ ইন স্ট্রোক ভলিউম এন্ড ইমপ্রুভ টিস্যু পারফিউশন। এই তাহলে আলটিমেটলি বোথ প্রিলোড এবং আফটার লোড দুইটাই কমতেছে। তাহলে এইটা একটা, এই যে এই ভেসোডাইলেটরসটা ড্রাগস গুলা হচ্ছে একটা গ্রুপ। ওকে, আজকে কি অ্যারিথমিয়া পড়তে পারবা? অ্যারিথমিয়া কিন্তু একটু বেশ বড় একটা চ্যাপ্টার। আচ্ছা, এখন আসো বিটা ব্লকার। বিটা ব্লকার কথা বলছিলাম না, বিটা ব্লকার। আচ্ছা, ওই যে ওই এআরবি টিআরবি যে ইউজ করা হয়, এসি ইনহিবিটর, এআরবি, ওখানে কিন্তু যে ডাইরেক্ট এআরবি ইনহিবিটর আছে না, অ্যালিস্কিরিন, ওগুলাও ইউজ করা হয় মাঝে মধ্যে। ওগুলাও সামটাইমস বেনিফিশিয়াল ইফেক্ট আছে, ওগুলাও ইউজ করা হয়। হ্যাঁ, আর এই তো সোডিয়াম নাইট্রোফুরোসাইড, হাইড্রোলাজিন আর নাইট্রোগ্লিসারিন, এই তো এখানে। এখন আসো বিটা ব্লকার। বিটা ব্লকার কি করে, আমাদের বিটা ব্লকারটা কি করে বলো তো? বিটা ব্লকার কি করে? বিটা ব্লকার কোনগুলা ইউজ করা হবে? কার্বিডোলল ইউজ করা হয়, মেটোপ্রোলল ইউজ করা হয়, বিসোপ্রোলল ইউজ করা হয়। বলছি না বারবার যে এখন বিসোপ্রোলল অনেক ইউজ করা হয়। এইগুলা হচ্ছে ইউজফুল ইন মাইল্ড টু মডারেট হার্ট ফেলিওর এন্ড লং টার্ম থেরাপি উইথ বিটা ব্লকার। তারা হচ্ছে সিস্টেমটাকে, আমার কার্ডিয়াক সিস্টেমটাকে ইমপ্রুভ করে, হ্যাঁ, এবং সিমটমস গুলাকে কমায় and decrease the mortality of the patient, and with mild to moderate heart failure দীর্ঘদিন long term use of their beta blocker। এই যে এই কি নিউ ইয়র্কের এই যে টাইপ 2 টাইপ 3 হার্ট ফেলিওর, এগুলো এখন আমাদের এখন আপাতত জানার কোনো দরকার নাই। হ্যাঁ, এগুলো জানার দরকার নাই। ঠিক আছে, আমরা খালি জানবো যে আমরা বিটা ব্লকার দেই। ঠিক আছে, বিটা ব্লকার দেই এবং বিটা ব্লকার blocks the beta receptor mediated effect of the catecholamines on the heart. Beta receptor mediated effect should be beta blocker, sorry, তারা ব্লক করে দেয় beta receptor mediated effect of catecholamines on the heart, so there is improves of the left ventricular structure, left ventricular function, and decrease the wall stress and increase the ejection fraction। ঠিক আছে, এবং অ্যারিথমিয়াও কমায়। অ্যারিথমিয়া যখন পড়বো তখন তো আবার এইসব ব্লকার পড়বো। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, কার্বিডোললের আসলে না একটা অ্যান্টিঅক্সিডেন্ট ইফেক্ট আছে। কার্বিডোললের একটা অ্যান্টিঅক্সিডেন্ট, একটা বেনিফিশিয়াল ইফেক্ট আছে। এই জন্য আসলে কার্বিডোলল আমরা ইউজ করি। হ্যাঁ, এবং কিন্তু খুব মানে বিটা ব্লকার লং টার্ম দিব, সবকিছুই ভালো, কিন্তু অনেক খেয়াল করে দিতে হবে। পেশেন্টের যদি পেরিফেরাল হাইপোপারফিউশন হয় তখন আমরা দিব না। হ্যাঁ, কারণ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ তো দেই না, বলছিলাম না। তাহলে পেরিফেরাল হাইপোপারফিউশন হলে কি দিব? নো, দিব না। সিওপিডি থাকলে দিব না, অ্যাজমা থাকলে দিব না, হার্ট রেট যদি বেশি কমে যায়
তখনও দিব না। তাহলে ইট শুড বি গিভেন উইথ কশাস, খুব খেয়াল করে কশাসলি ইট শুড বি গিভেন। ঠিক আছে, এগুলো তো মোটামুটি বসি। হাইড্রোলাজিনের সাথে আমরা নাইট্রেটস দেই, হ্যাঁ, এগুলো আমাদের মরবিডিটি মর্টালিটি কমায়। ঠিক আছে, এগুলো মানে আসলে কম্বাইন্ড ড্রাগস দেওয়া হয়, একটা ড্রাগস তো হয় না, এই আর কি, এই মোটামুটি। আচ্ছা, ডিগক্সিন বলি নাই। ডিগক্সিন, ডিগক্সিন তাহলে বলি। ডিগক্সিনটা হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস। ডিগক্সিনটা হচ্ছে, নিয়ে যাবো, নিয়ে যাবো, কার্ডিয়াক গ্লাইকোসাইডস। আমার বাসায় বুঝছো সবাই অনলাইন ক্লাসে ব্যস্ত, এই হচ্ছে আমার বাসার অবস্থা। আমার একটা বাচ্চা মনে হয় গুগল ফর্মে পরীক্ষা দিচ্ছে, আরেকজন মনে হয় সেকেন্ড টার্ম পরীক্ষার ক্লাস টেস্ট দিচ্ছে, আরেকজন মনে হয় অ্যাসাইনমেন্ট করতেছে, আর আমার আম্মা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়েছে, সে মনে হয় সেই পরীক্ষা দিচ্ছে, আর তোমার স্যার খুব সম্ভবত কোনো টক শোতে আছে। এই হচ্ছে অবস্থা, মানে সবাই প্রযুক্তির সাথে আছে। আচ্ছা, তো যাই হোক, ডিগক্সিনের কথা আমি বলতেছিলাম, এগুলো হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস। কার্ডিয়াক গ্লাইকোসাইডস মনে হয় আমরা একটু পড়ি নাই খুব সম্ভবত, আমরা আবার ইয়েতে একটু পড়বো, ওই যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগসে পড়বো। আচ্ছা, কার্ডিয়াক গ্লাইকোসাইডস আমরা একটুখানি আগে সেই সোর্সের সময় আমরা পড়ছিলাম যে কার্ডিয়াক গ্লাইকোসাইডস, হ্যাঁ, যে এক ধরনের গাছ থেকে আসে, ডিজিটালিস পারপিউরালিস থেকে আসে, ডিগক্সিন, ডিজিটক্সিন, হ্যাঁ, ওয়াবেইন, আমরা তখন পড়ছিলাম ডিজিটালিস, ডিজিটক্সিন একটুখানি আমরা পড়ছিলাম, সোর্স তো আমি পড়াইছিলাম মনে হয়, হ্যাঁ। এইটাই হচ্ছে সেই ডিজিটালিস, হ্যাঁ, ডিগক্সিন, কার্ডিয়াক গ্লাইকোসাইড। দেখো সে কিভাবে কাজ করে। ডিজিটালিস আসলে বাইন্ডস and inhibits the sodium potassium ATPase, increase intercellular sodium, decrease extrusion of calcium via sodium calcium exchanger, so there is increased intracellular calcium, entry of calcium in the cardiac cells through the L type of ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে, অ্যাকশন পটেনশিয়াল ঢুকতেছে, তাহলে অনেক বেশি ক্যালসিয়াম হয়ে গেল আমাদের সেলের ভিতরে, and increase calcium uptake and storage in the sarcoplasmic reticulum. সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সব স্টোর হয়ে যাচ্ছে। তো এই যে অনেক অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ভিতরে, সো সেখানে কি হচ্ছে, ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম রিলিজ ডিউরিং দ্য ইচ অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়ালের সময় আমাদের এই ক্যালসিয়াম গুলা রিলিজ হচ্ছে। তো ইনক্রিজ অ্যাভেলেবিলিটি অফ ক্যালসিয়াম ফর এক্সাইটেশন অ্যান্ড কন্ট্রাকশন, হ্যাঁ, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ায় দিচ্ছে। তাহলে কি হচ্ছে, পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট হচ্ছে এবং কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। দেখো আমাদের তো কার্ডিয়াক আউটপুট বাড়ানো দরকার নাকি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে মনে আছে কার্ডিয়াক আউটপুট বাড়ানো দরকার, তাহলে ডিজিটালিস কার্ডিয়াক গ্লাইকোসাইড কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে। দেখো ছবিটা দেখো, সেইটাই ডিজিটালিস, তাহলে পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট, কার্ডিয়াক আউটপুট বাড়াবে, সার্কুলেশন ভালো হবে, রেনাল ব্লাড ফ্লো বাড়বে, কম্পেনসেটরি সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি কমে যাবে। যদি আমার কার্ডিয়াক আউটপুট বাড়ে, সার্কুলেশন ইমপ্রুভ হয়, তাহলে আমাদের কম্পেনসেটরি যে কার্ডিয়াক সিম্প্যাথেটিক যে ওভার অ্যাক্টিভিটি সেটা উইথড্র হয়ে যাবে, এবং আলটিমেটলি এদিকে কি হচ্ছে, রেনাল ব্লাড ফ্লো বাড়লে ইনক্রিজ সোডিয়াম এন্ড ওয়াটার এক্সক্রিশন, রিলিফ ইডিমা এন্ড ডিসনিয়া। এই তো ঠিক আছে। ইয়েস ম্যাম। এখন আসলে ডিজিটাল, হ্যাঁ বলো। এগুলো কি ম্যাডাম ক্যাটজাং এর ছবি? না, এটা ক্যাটজাং এর না, এটা একটা ইন্ডিয়ান একটা বইয়ের ছবি। ক্যাটজাং এর ছবিগুলা আরেকটু টাফ হয়ে যায় বুঝতে অনেক সময়, এই জন্য আর ওটা ই করি না। ক্যাটজাং এর ছবিও দেখতে পারো, ম্যাম যেগুলা আজকে যতগুলো দেখাইলেন অনেক হেল্পফুল ম্যাডাম, সিনেমেটিক প্রেজেন্টেশন বা ছকগুলো। একটা জিনিস তো প্যালেটেবল হইতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে আমাদের প্যালেটেবল হইতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। একটা জিনিস হচ্ছে প্রথমে আমাকে বুঝতে হবে। আমি মানে আশা করি যে আমি তোমাদের বেসিক যে মানে মনে করো তুমি বাজারে গেছো, কোনটা চাল কোনটা ডাল কোনটা মুসুর, মানে কোনো ডাল কিনতে গেছো, কোনটা মুসুর ডাল কোনটা মুগ ডাল তুমি চিনো না,
এখন আমি চেষ্টা করব যে তোমাকে কোনটা মুসুর ডাল কোনটা মুগ ডাল চিনাইতে, তারপরে তুমি মুগ ডাল মুসুর ডাল চিনার পরে তুমি বুটের ডাল, অরহর ডাল, খেসারি ডাল আরো সব চিনে কিনো এবং সবকিছু কিভাবে খিচুড়িতে কোনটা দিবা কি করবা তুমি সব করতে পারবা। তা আমার কাজ হচ্ছে একদম মানে বেসিক, যে তোমাকে জিনিসটা বেসিকটা একটা লাইন ধরে দেওয়া এবং যাতে তুমি তারপর কেসদান খুলেও পড়তে পারো। এবং ইটস ট্রু। না ম্যাডাম, কেটজাক অনেক কঠিন, না দেখেই না ভয় লাগছে। কেসদান কঠিন না, এই ক্লাসের পর তুমি কেসদান পড়তে পারবা। ইটস ট্রু। আমার ফার্স্ট ইয়ারে আমার ফিজিওলজি টিচার ছিলেন মহসিন স্যার। উনি এখন আমেরিকায় আছেন, আমেরিকার একটা ইউনিভার্সিটিতে পড়ায়। তো মহসিন স্যার যখন পড়াইতেন তখন এরকম বলতেন টলতেন, তারপর আমাদেরকে গাইটন জ্ঞানং, কিন্তু উনার ক্লাসের পরে ট্রু। তারপর আমার ফিজিওলজি টিচার জালাল স্যার আছেন, প্রফেসর জালাল স্যার আছেন। ওনারা না তারপরে যখন আমরা না পড়তাম বই তখন কিন্তু আমাদের এত কঠিন লাগতো না, এবং আসলে ইটস ট্রু, আসলে ইটস ট্রু। এবং ফার্মাকোলজিতেও তাই, আমাদেরকে যখন পড়ানো হয়েছে তখন আমাদের মনে হয়েছে যে আমরা জীবনেও মনে হয় কেরজাং টেরজাং পড়তে পারবো না, কিন্তু আমরা কেরজাং, এবং ট্রুলি স্পিকিং আমি বলতেছি যে মানে সব চ্যাপ্টার বা সবকিছু না, বাট পুরা কেরজাং পড়ে ফেলছি এমবিবিএস এর নো, বাট পরীক্ষার আগে বা যখন আমরা কোনো বেশি ইন্টারেস্ট মনে হয়েছে বা সবাই মিলে বা লাইব্রেরিতে বসে ইস উই গো থ্রু দ্য কেরজাং, এবং ইটস কোয়াইট ইন্টারেস্টিং। এবং বেনেট ব্রাউনও তাই। এবং তোমরা কিন্তু আমার মনে হয় বেসিক আমি যখন তোমাদের একটা কিছু ধরাই দিব, কারণ হচ্ছে ওই যে when mind doesn't know I cannot see, তোমার মন যখন মানে জানে না তখন তুমি চোখে দেখবা না, কিন্তু এখন যখন তুমি কিছু না কিছু জানতেছো তখন for the further information you can go through the Kerzang and Bennett Brown and all those books, ঠিক আছে? but I'm just trying to show you the মানে way, the path. যাই হোক, এখন যেটা বলতেছি যে ডিজিটালিস্টের না অনেক টক্সিসিটি আছে, এবং ডিজিটালিস্টের এইসব টক্সিসিটির জন্য এখন আসলে ডিজিটালিস্ট এখন কম ইউজ করা হয়। একসময় ডিজিটালিস্ট আসলে অনেক আর কি একটা মানে কমনলি ইউজ ড্রাগস ছিল, কিন্তু এখন ডিজিটালিস্ট আসলে অনেক রিস্ক আছে, এবং ডিজিটালিস্ট টক্সিসিটি হয়, অনেক রকম প্রবলেম হয়, অনেক রকম অ্যাডভার্স ইফেক্ট হয়। এই জন্য আমরা ডিজিটালিস্ট মানে ইউজ করি না। আবার মানে এমনও হয় ডিজিটালিস্ট টক্সিসিটির জন্য পেশেন্টকে কিন্তু আমাদেরকে আইসিইউতে নিতে হয়, ডিজিটালিস্ট অনেক ধরনের ড্রাগস দিতে হয়, অনেক ঝামেলা টামেলা আছে, ঠিক আছে? এবং ডিজিটালিস্ট অনেক ধরনের অ্যারিথমিয়া করতে পারে, হ্যাঁ অনেক ধরনের অ্যারিথমিয়া করতে পারে, ভেন্ট্রিকুলার প্রিম্যাচিউর বিটস করতে পারে, অনেক ধরনের প্রবলেম করতে পারে, হ্যাঁ। এবং এটার হচ্ছে মার্জিন, যে সেফটি মার্জিন খুব ন্যারো। ডিজিটালিস্ট মনে হচ্ছে কত ভালো একটা ড্রাগস, কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু এটার সেফটি মার্জিন খুব ন্যারো, হ্যাঁ। এবং সেরাম যে ডিজিটালিস্ট ডিগক্সিনের যে লেভেল সেটা মনিটরিং করতে হয়, সেটা তো আসলে সব জায়গায় একটা উপজেলা একটা সদর হাসপাতালে, হ্যাঁ, মানে মনিটরিং সম্ভব না, ঠিক আছে? তো সম্ভব না যেহেতু, তাহলে ডিজিটাল থেরাপি এই জন্য আসলে এখন আস্তে আস্তে ইটস বিকাম লেস পপুলার, এবং এখন হচ্ছে তুলনামূলক কম দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই এই মোটামুটি মনে হয় আমাদের ড্রাগস used in congestive cardiac failure, ঠিক আছে? তারপরে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ used in cardiac arrhythmia। আমাদের একটা হার্টের একটা কিন্তু একটা নির্দিষ্ট রেট আছে, হার্ট রেট আছে, একটা রিদম আছে, হার্ট মানে ইম্পালসটা কোত্থেকে জেনারেট হবে সেটাও ডেফিনিট আছে। তাহলে অ্যারিথমিয়াটা হচ্ছে কি জিনিস? অ্যারিথমিয়াটা কি জিনিস? অ্যারিথমিয়া দেখো কি বলছে এখানে, অ্যারিথমিয়া কি বলছে দেখো, এ রিদম, deviation of heart from normal rhythm, disturbance in the heart rate, rhythm, impulse generation or conduction of electrical impulses responsible for membrane depolarization, and this disturbance can lead to alteration in the overall cardiac function that can be life threatening। তাহলে এই দেখো, আমাদের হার্টের রিদম থাকে হচ্ছে 60 থেকে 100, এবং এইটা কোত্থেকে অরিজিন হবে? এসএ নোড থেকে অরিজিন হবে। কার্ডিয়াক ইম্পালস শুড প্রপাগেট থ্রু নরমাল কন্ডাকশন পাথওয়ে উইথ নরমাল ভেলোসিটি। এই যে দেখো, এই যে এসএ নোড থেকে যাবে, কিভাবে যাবে, কই দিয়ে কিভাবে যাবে, এই একটা হচ্ছে নরমাল একটা হার্ট, হ্যাঁ। তাহলে এই অ্যারিথমিয়া, ডিভাইটেশন অফ হার্ট ফ্রম
নর্মাল রিদম, ইজি একটা এক্সপ্রেশন করতেছি অ্যারিথমিয়া, and the drugs used for this arrhythmia is the anti-arrhythmic drugs. তাহলে দেখো একটা হইতে পারে, আচ্ছা একটা হইতে পারে disturbance in impulse generation, disturbance in impulse generation due to abnormal automaticity. আরেকটা হইতে পারে delayed after depolarization. একটা হচ্ছে যে ইম্পালস জেনারেশনের ডিস্টারবেন্স, আরেকটা হচ্ছে ইম্পালস কন্ডাকশনের ডিস্টারবেন্স। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা একটু অ্যাকশন পটেনশিয়াল পড়ব। অ্যাকশন পটেনশিয়াল আমরা সবাই ভুলে গেছি, আমি নিজেও ভুলে গেছি প্রায়। দেখো এটা হচ্ছে সেই অ্যাকশন পটেনশিয়ালের ফেজ 0 থেকে ফেজ 4। দেখো ফেজ 0, rapid depolarization and inflow of sodium, and there, in phase 1 there is partial repolarization and inward sodium current deactivated and outflow of potassium. Phase 2, cardiac muscle এ কি হয়, প্ল্যাটিউ হয়, কার্ডিয়াক মাসলে প্ল্যাটিউ হয়, স্লো ইনওয়ার্ড ক্যালসিয়াম কারেন্ট। এটা হচ্ছে phase 2, and the phase 3 repolarization, calcium current inactivates and potassium outflow, and phase 4 there is slow sodium inflow and slowing of potassium outflow, that is auto rhythmicity. ঠিক আছে, ভন উইলিয়ামস সিং in 1969 একটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগের ক্লাসিফিকেশন করে দিছিল। ঠিক আছে, সেটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এইভাবে করে করা আছে। ঠিক আছে, এই যে আমরা একটা ছবির মধ্যে এই যে 1, 2, 3, 4 দেখতে পাচ্ছি, এগুলা কি জিনিস? এগুলা এই জিনিস। দেখো ক্লাস 1, ক্লাস 1 blocks the sodium channel. 1 এ কি বলছিলাম, ইনফ্লো অফ সোডিয়াম। এই দুটা ছবি মিলাইয়া দেখতে হবে। এই ছবির একটা স্ক্রিনশট যদি নাও আর এইটা পাশাপাশি দেখো বা সেভ করো। দেখো blocks the sodium channel, ক্লাস 1 এর আবার এ আছে, বি আছে এন্ড সি আছে। এ হচ্ছে কুইনিডিন, প্রোসাইনামাইড, ডিজোপাইরামাইড, কুইনিডিন, প্রোসাইনামাইড এন্ড ডিজোপাইরামাইড। আর 1 এর বি হচ্ছে লিগনোকেইন এন্ড 1 এর সি হচ্ছে ফেলিসিয়ানাইড, ফেলিসায়ানাইড। ঠিক আছে, these are the class 1 blocks the sodium channel. And now দেখো ব্লক 1 কোথায় কাজ করে, এই যে সরি ক্লাস 1 কোথায় কাজ করে দেখছো। And now class 2 beta adenosine receptor antagonist, that is atenolol and sotalol. ঠিক আছে, and class 3 prolonged action potential and prolonged refractory period, amiodarone. Amiodarone is in the group class 3 in the von Williams Singh class. অনেক জায়গায় von Williams classification বলে, আবার সিংকে বাদ দিয়ে গেছে দিছে, আছে না যে অনেক একটু দুর্বল, ওর নামটা বাদ দিয়ে দাও, ওই টাইপের মনে হয়, ডোন্ট নো। আচ্ছা, বা জানলে এখন ভুলে গেছি। von Williams Singh in 1969, তাহলে এই গেল হচ্ছে 1A, এগুলো হচ্ছে সব কি সোডিয়াম চ্যানেল ব্লকার, সোডিয়াম চ্যানেল ব্লকার। 1A বলছি কুইনিডিন, 1A, 1B, 1C, 1A, 1B এর কথা বলছি কি লিগনোকেইন এন্ড সি হচ্ছে ফেলিসানাইড, আর ক্লাস 2 হচ্ছে বিটা ব্লকার, এন্ড ক্লাস 3 হচ্ছে prolong the action potential, amiodarone, and class 4 these are the calcium channel blocker, verapamil and the diltiazem. এছাড়া আদার্স কিছু অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগস কাজ করে, যেমন তোমার ওই যে ডিগক্সিন কাজ করে, ডিগক্সিন আছে। এখন আমরা না ক্লিনিক্যালি ইউজের উপর ভাগ করতে পারি, যেটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ইউজ হয় অ্যাডিনোসিন, ভেরাপামিল, কতগুলো হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ইউজ হয় মেক্সিলিটিন, ব্রিটাইলিয়াম, তারপর হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার
অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, বিটা ব্লকার, ডাইজোপাইরামাইড ইউজ হয়, এভাবে করে আলাদা করে ভাগ করা যায়। হ্যাঁ, সোডিয়াম চ্যানেল ব্লকার্স, দ্যাট ইজ ক্লাস 1, bind and blocks sodium channel, both potassium channel also. ঠিক আছে, acts on initial rapid depolarization, এটা ইনিশিয়ালি একটা র্যাপিড ডিপোলারাইজেশন করে সোডিয়াম চ্যানেল গুলা। এগুলার মধ্যে কি কারা আছে? ওই যে লোকাল অ্যানাস্থেটিক্স আছে, লিগনোকেইনের কথা বলছি, লিগনোকেইন তো একটা লোকাল অ্যানাস্থেটিক্স। ঠিক আছে, এরা হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটাকে অল্টার করে না। ঠিক আছে, আর ইউজের উপর একটা ডিপেন্ডেন্স আছে, মোর দ্য চ্যানেল ইজ ইন ইউজ দ্য মোর ড্রাগ ইজ ফাউন্ড। চ্যানেল, সোডিয়াম চ্যানেল ব্লকার, তো সোডিয়াম চ্যানেল তো থাকতে হবে, না থাকলে তো আর কাজ করতে পারবে না, তাই না? এগুলো আমরা এখন একটা একটা করে, এই যে দেখো, আমরা এই যে সোডিয়াম চ্যানেল ব্লকারের 1A, 1B, 1C আমরা ভাগ করছি, তাই না? এই যে 1A, 1A হচ্ছে কুইনিডিন, হ্যাঁ, 1B লিডোকেইন, and 1C ফেলিসাইনাইড। ঠিক আছে, ফেলিসাইনাইড হচ্ছে স্ট্রং সোডিয়াম চ্যানেল ব্লকার, আর হচ্ছে লিডোকেইনটা হচ্ছে উইক, আর কুইনিডিনটাও হচ্ছে মডারেট। ঠিক আছে, এই কারণে 1A, B, C আমরা ভাগ করছি। ঠিক আছে, এটা একটা ভেন্ট্রিকুলার অ্যাকশন পটেনশিয়াল দেখানো হয়েছে। তাহলে আসো কুইনিডিন, কুইনিডিনটা কোন গ্রুপে? 1A। Quinidine, it is the first antiarrhythmic drug used in 18th century. In 18th century, bark of cinchona plants was used to treat rebellious palpitation. Rebellious palpitation এর জন্য cinchona plant এর bark, bark মানে কি? বাকল ইউজ করা হইতো। তাহলে এটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হচ্ছে increase threshold for excitability and decrease automaticity and prolong action potential. That is quinidine. It's well observed, 80% bound with plasmaprotein albumin, extensive hepatic oxidative metabolism. ঠিক আছে, it blocks the cardiac sodium channel and prolonging the cardiac action potential. Prolongs the action potential, decrease the automaticity and increase the threshold level for excitability. ওকে, আচ্ছা শোনো, আজকে এখানে অনেক স্লাইড, শেষ করা যাবে না, মানে যাবে, বাট আমরা 1 পর্যন্ত পড়ি মনে হয়, বা 1 এর A পর্যন্ত পড়ি। আচ্ছা, যতটুকু পড়া যায় পড়তে থাকি। আচ্ছা দেখো, তাহলে কুইনিডিন আমরা বলছি, কুইনিডিন আমরা হচ্ছে টু মেইনটেইন দ্য সাইনাস রিদম in patient with atrial flutter and atrial fibrillation, এর জন্য আমরা দিতে পারি, and recurrence of ventricular tachycardia or ventricular fibrillation. Quinidine adverse effect হচ্ছে নন কার্ডিয়াক অ্যাডভার্স ইফেক্ট আছে, থ্রম্বোসাইটোপেনিয়া হয়, ডায়রিয়া হয়, সিনকোনিজম হইতে পারে, and skin rashes. কার্ডিয়াকে marked QT interval prolongation and টর্সিডিস ডিপয়েন্টিস করে সে। তাহলে এই অ্যাডভার্স ইফেক্টটা, এই যে হাইপারটেনশন করবে, ট্যাকিকার্ডিয়া করবে, ডায়রিয়া করবে, থ্রম্বোসাইটোপেনিয়া করবে, দ্যাট ইজ এ ফল ইন ব্লাড প্রেশার। হ্যাঁ, হেপাটাইটিস এন্ড ফিভার ক্যান রেয়ারলি অকার, and a large dose of quinidine may produce a syndrome called synchronism. আমরা বললাম synchronism. Synchronism-এ কি হয়? Synchronism-এ হয় হচ্ছে tinnitus, deafness, headache, blurring of vision, diplopia, photophobia, confusion, delirium, disorientation and psychosis. আবার বলতেছি, tinnitus, deafness, headache, blurring of vision, diplopia, photophobia, confusion, delirium, disorientation and psychosis হয়। ঠিক আছে, this is not the drug of choice for any kind of arrhythmias. ঠিক আছে, পার্টিকুলার কিছু arrhythmia sometimes ইউজ করা হয়। Metabolized by the cytochrome P450 enzyme, and it can also increase the digoxin level. বিটা ব্লকারের সাথে দিলে কার্ডিয়াক ডিপ্রেশন করতে পারে। এই হচ্ছে আমার কুইনিডিন। তাহলে কুইনিডিনটা
কই দেই? To maintain the normal sinus rhythm in patient with atrial fibrillation, atrial flutter, and occasionally in ventricular tachycardia. এটা কিন্তু বলছি এই যে। আচ্ছা, এখন আসো ডিজোপাইরামাইড। এটাও একটা ক্লাস 1A antiarrhythmic drugs and its action is similar to quinidine, but it has more marked anticholinergic effect. It exerts prominent anticholinergic action and negative inotropic action. So adverse effect কি হবে কেউ বলতে পারবা? অ্যান্টিকোলিনার্জিক অ্যাকশন যদি বেশি হয় তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি হবে? ড্রাই মাউথ হবে, কনস্টিপেশন হবে, ইউরিনারি রিটেনশন হবে, গ্লুকোমা থাকলে সেটা প্রিসিপিট করবে। এই তো, আর এমন কোনো কঠিন কোশ্চেন করা হয়নি। আচ্ছা, ডায়াজোপারামাইডের পরে আসো প্রোকেনামাইড। এটা আবার ডিগক্সিন লেভেলকে অল্টার করে না, ঠিক আছে, কিন্তু এটা 6 মাসের বেশি আমরা ব্যবহার করি না, কারণ এটা এসএলই করতে পারে, সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস করতে পারে, সো আমরা এটা 6 মান্থের বেশি ইউজ করি না, ঠিক আছে। এটা কি আমার এত ফেভারিট, এটা বারবার করে আমি দিচ্ছি, বুঝছো, এটা মনে হয় আমার খুব ফেভারিট স্লাইড। আচ্ছা, ক্লাস বি তে আসো, লিগনোকেন, ফিনাইটোয়েন আর হচ্ছে মেক্সিলিটিন। শোনো, আমরা না ওই 1ABC পড়ি, আর হচ্ছে কি আমরা হচ্ছে ই পড়ছিলাম, ওটাকে কি বলে, ওই যে অ্যানজেনাল ড্রাগস পড়ছিলাম, কিন্তু আমরা না ওইখানে মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা বাদ রেখে গেছি। তা আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা বলে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরা কি করে? ইট ব্লকস দ্য সোডিয়াম চ্যানেল এন্ড অলসো শর্টেন দ্য রিপোলারাইজেশন। এই দেখো, ক্লাস 1B ড্রাগস শর্টেন দ্য phase 3 repolarization and decrease the duration of action potential. ঠিক আছে, lignocaine, phenytoin and mexiletine. Lignocaine is a local anesthetic agent having anti-arrhythmic activity. It is a local anesthetic agent having the anti-arrhythmic activity. It blocks the inactivated sodium channel more than open state. ঠিক আছে, এটা আমরা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াসে দেই এবং অনেক সময় ডিজিটালি ইনডিউসড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া আমরা দেই। আমরা আর্টেরিয়াল অ্যারিথমিয়া এটা দেই না। Arterial action potentials are so short that sodium channel is in the inactivated state only. So আমরা আর্টেরিয়াল অ্যারিথমিয়াতে দেই না। দেখো কি বলছে, blocks inactivated sodium channel more than open state. ঠিক আছে, আমরা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াতে দেই, এটুকু মনে রাখলেই হবে। আর ডিজিটালি ইনডিউসড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াতে দেই। এটার ফসফরাস মেটাবলিজম হাই, টি হাফ মাত্র 8 মিনিট, এলিমিনেশনের লাগে হচ্ছে 2 আওয়ার। হ্যাঁ, প্রোপ্রানোল ডিক্রিজ দ্য হাফ লাইফ অফ লিগনোকেইন। এই তো, ডোজ দরকার নাই। অ্যাডভার্স ইফেক্ট বলছি তো, রিলেটিভলি হচ্ছে সেফ ড্রাগ, ঠিক আছে। তারপরেও ড্রাউজিনেস, ডিসওরিয়েন্টেশন, মাসল টুইস্টিং, ব্লারিং অফ ভিশন, মিস্টিক মাস, এগুলি করতে পারে, বাট ইট ইজ দ্য লিস্ট কার্ডিওটক্সিক অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস। এটা তো যে লিস্ট টক্সিক, এটা তো কিছুটা বোঝা যাইতেছে না, কারণ উল্টা আমরা কি বলছি, আমরা বলছি যদি কি বলছি, যদি ডিজিটালি অ্যারিথমিয়া হয় তাহলে বরং আমরা এটাই ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পড়তেছি, আমরা পড়তেছি লিগনোকেইন। আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শিখছি একটা জিনিস, দেখো লিগনোকেইনের সব ইনফরমেশন। লিগনোকেইন বুঝছো, রেড দিয়ে লেখা, লোকাল অ্যানেস্থেটিক, ইনঅ্যাক্টিভ ইন ওরাল ফর্ম, গিভেন আইভি, সোডিয়াম চ্যানেল ব্লকেড, অনলি ইনঅ্যাক্টিভ স্টেট অফ সোডিয়াম চ্যানেলে কাজ, action last only for 15 minutes, no action on AVN and SN, are inhibits Purkinje fibers, effective in ventricular arrhythmias. এই তো দেখছো lignocaine। Mexiletine, it is the analog of lignocaine. Mexiletine is the analog of lignocaine. No first metabolism in liver,
chronic treatment of ventricular arrhythmia associated with previous MI, unlabeled use in diabetic nephropathy. Tremor is the early sign of mexiletine toxicity. Mexiletine toxicity হলে কিভাবে বুঝবো? ট্রেমর হবে। ট্রেমরটা কি জিনিস? এই যে এভাবে করে হাত কাঁপবে। মনে করো একটা এই যে চশমা, এটা ধরতে বলতে এরকম এরকম কাঁপতে 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 যে ধরবে সে। ঠিক আছে? Hypertension, bradycardia, widen the QRS interval, dizziness, nystagmus may occur. Mexiletine. Tocinide, এটাও structurally similar to lignocaine. এটা orally দেওয়া যায় এবং serious non-cardiac side effects like pulmonary fibrosis, agranulocytosis এসব হাবিজাবি অনেক থ্রম্বোসাইটোপেনিয়া অনেক কঠিন কঠিন অসুখ বিসুখ হয়, সেজন্য টোসানাইড সেরকম ইউজ করি না আমরা। ঠিক আছে, তাহলে এই গেল 1 এর এ আর বি। এখন আসো 1 এর সি। 1 এর সি, ফেলিসায়ানাইড, propafenone have minimal effect on repolarization. Class 1C drugs markedly slow the phase 0 depolarization. এরা severe ventricular arrhythmia তে use হয়, and these are the most potent sodium channel blockers. These are the most potent sodium channel blockers. Most potent sodium channel blockers. ঠিক আছে? Class 1C drugs markedly slows the phase 0 depolarization. Propafenone, class 1C drugs. It is structurally similar to the propranolol and also has some beta blocking action, undergoes various first-pass metabolism, reserved drugs for ventricular arrhythmias. ঠিক আছে? Metallic test, constipation, এইগুলা হচ্ছে এটার adverse effect. Felicinide এর নাম আমরা বলছি, এটাও একটা potent blocker, sodium and potassium channels with slow unblocking kinetics. It blocks the potassium channel but does not prolong the APD and the QT interval. Maintain sinus rhythm in supraventricular arrhythmias. ঠিক আছে? কিন্তু দেখো একটা জিনিস, when penicillin and other class 1C given prophylactically to the patient convulsing from the myocardial infarction, it increased the mortality 2.5 fold. So এটা ইউজ করা হয় না। একটা কাস্ট ট্রায়াল হয়েছিল, কার্ডিয়াক অ্যারিথমিয়া সাপ্রেশন টেস্ট, কাস্ট ট্রায়াল বলে ওটাকে। এই জন্য প্রিম্যাচুরলি এই ট্রায়ালটা টার্মিনেট করা হয়েছে। ঠিক আছে, এই পর্যন্তই থাকুক আজকে। আমরা এরপরে যে ক্লাস 2, 3, 4 এইগুলো আমরা নেক্সট দিন পড়বো। কিছু আদার্স ড্রাগস আছে সেইগুলো আমরা পড়বো, ডিগক্সিন পরে তারপর আমরা একটু মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আমরা কি কি ড্রাগস দেই। হ্যাঁ, আমরা তো অ্যানজাইনা পড়ছি, মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আমরা কি কি ড্রাগস দেই সেগুলো আমরা নেক্সট পড়বো। ঠিক আছে? ওকে ম্যাম, আজকে মোটামুটি আমরা এই পর্যন্তই পড়ি। একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো ম্যাম। ওই যে রাইট হার্ট ফেলিউর আর লেফট হার্ট ফেলিউর ম্যাম, ক্লিনিক্যাল ফিচার এগুলার যদি মানে প্রত্যেকটা একটু কারণগুলো বলে দিতেন, মানে এটার জন্য এটা কেন হয়। ওটা আবার দেখতে চাচ্ছো? দাঁড়াও। জি ম্যাম। ওটা না বুঝছো, ইচ্ছা করলে ওটা আমি তোমাদেরকে পুরোটা বলতে পারি আলাদা আলাদা করে, এই যে। কিন্তু হয় কি, ওগুলা বেশি পড়তে গেলে তখন আলটিমেটলি তোমার আসলে ড্রাগসই মনে থাকবে না, বিকজ ইউ আর ফোর্থ ইয়ার স্টুডেন্ট। প্যাথোলজি পড়তে হবে, পড়তে হবে, ওগুলা পড়তে পড়তে তোমার নিজেই তুমি কোরিলেট করে ফেলবা। রাইট হ্যান্ড লেফট ওইগুলা আরো 10টা স্লাইড আছে, ওগুলা আমি বাদ দিয়ে আসছি। তোমার এই যে মানে কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে হয়, কিভাবে কিভাবে হয়, অনেক অনেক কথাবার্তা আছে, বুঝছো? ডায়াস্টোলিক ফেলিয়ার, সিস্টোলিক, অনেক কথাবার্তা আছে। এটা দেখতে চাইছিল তো? ইয়েস ম্যাম। এই যে এই দুটাতে আছে, এই যে অনেক কথাবার্তা আছে ওখানে, অনেক মানে পুরো মানে ওই প্যাথোলজি, ওই মেকানিজম, ওইগুলা আসলে আমাদের যতটুকু দরকার, আমাদের দরকার হচ্ছে যে হার্ট কি করতে পারতেছে না, তাহলে আমরা এখন কি চাইতেছি, বেসিক কথাবার্তা, যে আমাদের কি হইছে, আমাদের হচ্ছে সিম্পাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, আমাদের রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি বেড়ে গেছে, আর হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল হাইপারট্রফি হইছে, রিমডেলিং, এই আমাদের কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে হবে। এইটুকের মধ্যে যদি আমরা থাকি না, তাহলে আমাদের জন্য ইজি। এই যে ইনক্রিজ ইন প্রিলোড, ইনক্রিজ ইন আফটার লোড, ডিক্রিজ কন্ট্রাক্টিলিটি, ইনক্রিজ হার্ট রেট, এটাই হচ্ছে প্যাথোফিজিওলজি আমাদের। ঠিক আছে, এই প্যাথোফিজিওলজির উপরেই আমরা এই যে দেখো, দেখছো
ইনক্রিজ সিম্পাথেটিক অ্যাক্টিভিটি। দেখছো এই ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। এটা যদি একবার বুঝতে পারো না, আর ড্রাগসের নাম যদি মনে রাখতে পারো না, ড্রাগস গুলো তো বারবার পড়া হয়েছে, তাহলে কিন্তু তোমার আর সমস্যা হবে না। তুমি কিন্তু তখন বলতে পারবা যে কোনটা কিভাবে কাজ করতেছে। দিছো পরীক্ষা? যাও। রেনিন এনজিওটেনসিন কিভাবে কাজ করে, কোনটা ডায়াবেটিক্স কিভাবে কাজ করে, ইউ ক্যান টেল ইন দ্য এক্সাম। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার অনেক স্টুডেন্টের কাছে মনে হয় যে আল্লাহ এটা ধরলে তো মারাই যাবো। নো, এটা তো সবচেয়ে ইজি। তুমি যখন সব পড়ে আসবে, এটা আলাদা করে পড়তে হবে না তো আগে। দেখো এই ড্রাগস গুলো সবই তো, কোনো নতুন ড্রাগস আছে? কোনো নতুন ড্রাগস নেই। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে ইনশাআল্লাহ নেক্সট টিউসডেতে, যদি টিউসডেতে আবার, তো আমরা নেক্সট ইনশাআল্লাহ আমরা ওই কি বলে নাম মাইকোয়ার্ডিয়াল ইনফার্কশনটা একটু পড়বো, ড্রাগস ইউজড ইন দ্য মাইকোয়ার্ডিয়াল, ড্রাগস ইউজ ইন মাইকোয়ার্ডিয়াল ইনফার্কশন পড়বো, আর অ্যারিথমিয়া শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, সেই পর্যন্ত আমরা ভালো থাকি, আমরা সুস্থ থাকার চেষ্টা করি, আমরা মাস্ক ইউজ করি, আমরা কম ঘোরাঘুরি করি, আমরা বারবার হাত ধুই, এবং আমরা আমাদের বাসার সিনিয়র সিটিজেনদের জন্য সেফটি এনশিওর করি। ওকে, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেক কেয়ার এন্ড স্টে সেফ। খোদা হাফেজ।